আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সিলেক্টিভ প্রতিবাদ। ওকে, না ব্যাপারটা সিলেক্টিভ প্রতিবাদ কিনা সেটাই বুঝতে চাইছি, কিন্তু আপনি যখন আবার আমাকে বলেন আপনি নারী সহিংসতা কেন প্রমোট করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত খালিদ ভাই, মানে আমি আমি না খালিদ ভাই, একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি এরকম কোন ছেলেই না যে এরকম কোন ছেলেই না যে নারীর প্রতি না, এটাকে না, এটা খুঁচা দিছেন আপনি আমাকে যে আমি সেটা আপনি পারসিভ করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না, এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না অ্যাবসলিউটলি ট্রাস্ট মি, আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেটা বলতে গিয়ে ছেলে বলছি সেটা ভুল বলছি, সেরকম লোকই না, সেরকম মানুষই না বলি তাহলে ভালো, ঠিক আছে? সেরকম মানুষই না বা লোকই না, এটা অনেকে এরকম না, এটা অনেকে। দেখেন, আমাদের একটা বিষয় কি, মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি, কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। দেখেন, আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারি, এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাত, আপনার বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আইসা তো আমাকে নতুন জিনিস শিখান। আমি একটা সাধারণ কথা বললাম, সেটাকে আপনি খোঁচা হিসেবে খালিদ ভাই, না খালিদ ভাই শুনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15, 16, 20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা, সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকীকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকীকরণ করার চেষ্টা করা হইতেছে, যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, ভাষাগত পারি নাই, সভ্যতাগত পারি নাই, সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই। প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে। প্রসঙ্গে আসেন, যেটা আমরা হাসনাত, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই। হ্যাঁ ওকে, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, আচ্ছা এই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে আমি একটু পরে আসি। একটা খবরে আমরা দেখলাম, পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং, মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব, এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা, রাজনৈতিক দল হওয়ার আগে, এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ির দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই। না, আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে ভালো কাজ করতেছে। আপনি বলছেন না যে আপনি বাবা অনেক বছর ধরে ঠিকাদারি করেন। আমি বলছি আপনি 50 বছরের কথাটা বলেন নাই, আপনার বাবার প্রশ্ন দেখেন, আমি বলি না।
হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার আচ্ছা আসেন সেন্টেন্সটা বলছি আপনারা যে আমার আমার আপা সেন্টেন্স 50 মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে আমি হ্যাঁ কি বলছি মিলাই আপনি কি বলছেন, আপনি হ্যাঁ কি বলছেন বলেন ঠিক আছে fine। বলেন আমি বলেন। বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। হুম আমি ওনাকে বলছিলাম, স্পষ্ট মনে আছে হুম যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, হুম। এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, 50 অনেক বছর ধরে এই কাজ করে, 40-50 বছর ধরে, 50 40-50 হ্যাঁ 50 বছর ধরে করে। আমি কি আমার বলছি, বাপ 50 বছর আমি কি ধরে, বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি আচ্ছা, এটা বলছেন, আপনি আচ্ছা। শুনে যান, আপনি এটা বলছেন আচ্ছা। যে উনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো। আপনি এটা তাহলে আপনি বোঝানোর আপনি জন্য বলছেন, যে ঠিক আছে ঠিক আছে, আমি 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 তো construction- কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলতেছি। হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ এই যে কনস্ট্রাকশন আমার বাবা রিলেটেড ইস্যুতে 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি। কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলেও আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। হাসান, মানে এইটা বাংলাদেশে একটা বাংলাদেশে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠো। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যে যার যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসনাত, আমিও একজন নাগরিক, আপনিও একজন নাগরিক। আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর। আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন? ভাই আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, দ্বিতীয় প্রশ্নটা রাস্তার মধ্যে আপনি কি চাইতেছেন যে রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে শুনেন, আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই। আমি আইন নিজের হাতে তুলে নি, আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত, আপনি দেখাবো না প্রবলেমটা, মানে প্রবলেমটা। হাসনাত, আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের কাজগুলি করি? না আমি প্রাউড না। না মনে করেন যে আমি আজকে আমি আবারও আমার উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি এনসিপির মতো দলের বড় নেতা না, আমি যদি এখন মুরাদনগরের রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা? আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব, অবজার্ভ করা, মানে আমি দেখবো। আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে না, বললাম আমি অভিযোগ করব। আমাদের দেশে ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন? তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? প্রশ্নটা করেন, আমার মনে যায় কেন হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে
সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন। ওকে, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আপনি নেতা, আপনি পদ দেখাবেন। এটার আরেকটা বিষয় আছে কি ভাই, এটার আরেকটা ইস্যু আছে, এটার আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং থাকবে। বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা তো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। এই মুহূর্তে তো অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে এটা জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানাবাড়ি, দাদাবাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই। সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত। একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খোঁচা দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, হঠাৎ করে রিয়েলাইজ, কারণ সারা দেশের সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে, আপনি দিস ইজ দ্য ওয়ে ইউ আর, আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমাদের আলোর পথ। আমি পরবর্তী প্রসঙ্গে আসি। আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি দিচ্ছেন, লোকের লোকেরটা বুঝছে। খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, কেন ধরাই দিল, এটা হচ্ছে তার প্রবলেম। না, আমার কথা হইলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, ভাই আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশের চোর ধরেন, বিচারক হয় বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নিই। না, ডিসকাশন আমার নেওয়ার দরকার না, আমি বললাম তো প্রসঙ্গে এটা নিতে হবে। না ভাই, নিতে হবে, কারণ আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ। যেমন পুলিশে এটা তো বাস্তবতা, রাজনৈতিক, অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়। হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কারণ আপনাদের দলের লোক কেন না কেন সিলেক্টিভ হইলো এটা? ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 বছর পর আমার উপদেষ্টা করতে চাইলাম হাসনাত, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম। আপনারা নতুন বন্দোবস্তের কথা কই, অ্যাবসলিউটলি পুরনো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ। আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা চাইতেছেন আমি সেটা চাইতেছি না। প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটের বিবেচনা আমি নেই নাই, আমি পুরো আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনায় নিতেছি না, জঙ্গি আইসা পড়বে। আমি বিকল্প নাই, না আমি সেই জায়গা থেকে শুনছি যে হাসান আব্দুল্লাহ বললে কাজ হয়, হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন, দিস হ্যাজ টু স্টপ হাসনাত, দিস হ্যাজ টু স্টপ ইমিডিয়েটলি। আইন নিজের হাতে তুলে নাও, চোর ধরা। আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালেদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই ভাই। আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি তদবিরটা নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা, আপনার হসপিটালের আইসিইউর প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন যে আপনার কাছে কি অনেক তদবির আসে, সারা দিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে। ইভেন টকশো শেষে হোস্ট তদবির করে, মানে টকশো শেষে
হোস্টও তদবির করে। Okay. তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে, কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই, দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ লাগবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার সুযোগ মানে সেই সাহসটা পাইছে। আমরা এটার পরিবর্তনটা ভাই চাইছি, কিন্তু পরিবর্তনটা চাইছি, হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি তো সেটা ভাই আনফরচুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না, আনফরচুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না। এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি, আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ দেখেন। আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে, পুলিশ সংস্কার কমিশনে দেখেন, আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন, আজকে আপনি এনবিআরও আজকে আন্দোলন চলতেছে, সংস্কার কমিশন দেখেন। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন, একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে। ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে, কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি, বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে। সেইটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত 15 বছর ধরে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার জন্য ছিল, সেই একই চর্চা, একই ফাঁদে, একই রাস্তায় আমরা যেন না হাঁটি, এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করা দরকার নেই, আপনার যুক্তি আমি জানি। আমি এটাকে শতভাগ মানি, একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন তদবির করতে না হয়, কোন রাজনীতিবিদদের যেন যাওয়া না লাগে, কোন রাজনীতিবিদদের ফোনে যেন কোনো ফাইল না ছুটে। আর ঠিক আছে, এটা যেন অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায়, এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয়। ঠিক আছে, আমাদের গবেষক, আমি আসলে চট করে এমনিতেই সময় শেষ হয়ে যাচ্ছে এবং মানে কিছুটা সময় আপনার থেকে একটু বাড়তি নিতে চাই। আমাদের গবেষক দল একটি ছোট কোট পাঠিয়েছে আপনাকে এটি পড়ে শোনানোর জন্য। সেটি হচ্ছে যে এর আগের প্রসঙ্গে, ওই হেফাজত ইসলামের জনসভায় যাওয়া প্রসঙ্গে, সেটা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছিলেন, হেফাজত ইসলামের সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি, অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানতো কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলছেন কোট যাবে এটা জানতাম, যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না। হাওয়েভার, এটা হচ্ছে তার মন্তব্য। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আদিব। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল, সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন। আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায়, আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে, এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটাতে সরকার জড়িত। এবং এনসিপি, আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে, বিষয়টা এমন না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম, এবং এই গণঅভ্যুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে, এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছি, সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না, বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগকে প্রায় আমরা এই কথাও শুনি যে
ডিজিএফআইও মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম, আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করছি, তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি। সে সময় একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত, বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে হতো। তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে? ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে? মানে কি মনে হয় আপনাদের? ওকে, এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে, কারণ আমাদের দেশে যে যেমন আমাদের 150টা দল গঠন করা হয়েছে, আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে। তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা, এগুলো নতুন কিছুই না। এবং মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে, যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না, বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগছে। এই জিনিসটা বুঝাইতে হচ্ছে ডিজিএফআই কি আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা, মানে আপনাদের এগেইনস্টে কিনা? দেখেন, ডিজিএফআই এগেইনস্টে কিনা, আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা, যেটা তাদের কাজের মধ্যে অংশ না, সেই জায়গাগুলো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। মানে যেটি পূর্বের সময় অব্যাহত ছিল। ডক্টর ইউনূসের ডিজিএফআইও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডিজিএফআই এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেইলিওর। এটা ফেইলিওর, এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়ার উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে, মানে আমি কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই-কে তিনি আসলে ব্যবহার করেছেন। এবং আমাদের যেমন ছোট আমাদেরকে তো সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? আমরা এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল, এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সরকার এখনো পর্যন্ত সে ধরনের পদক্ষেপ নেয়নি। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল, সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা, এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন, প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচনে একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা তো 3 মাসের মধ্যে পারতো। এই ক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার ও না, 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে
যে ফেব্রুয়ারির যে ইলেকশন হয়েছে, ইলেকশন হচ্ছে ট্যাম্পারিং হইতো না, এবং পরে 96 আমাদের অন্য সময় ইলেকশন কেমনে তো রাখতে পারেন, এটা 3 মাসের প্রশাসন জন্য ছিল। প্রশাসন এবং সেই প্রশাসন একই প্রশ্নে মানে প্রশাসন সেই দেখেন, একই প্রশাসন বিভিন্ন সময়ে, শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। না, প্রশাসনের কিন্তু এই দ্বিচারিতামূলক দ্বিচারিতামূলক আচরণ আমি প্রশাসনকে হ্যাঁ। দেখেছি, প্রশাসনের হেড যদি চোর না হয়, শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন, আপনার সব পুলিশরা থাকুক, আপনি সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। আজকে এনবিআরও যদি দেখেন, একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমি কিন্তু আগে অ্যাকনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল, বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল, বা প্রশাসনের যে মনস্তত্ত্ব যে আমরা সরকারকে হেল্প করব বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে আমরা হেল্প করব, সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলোর একটা ডিসকানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধুমাত্র প্রশাসন, এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেক্টেড আমাদের কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে সরকার চেঞ্জ হলেই প্রশাসকরা রং পাল্টান, প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভীত থাকেন। প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না, এবং আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখে এটি করেছেন, তারা কেউ করেন নাই। যেই তারা চেয়ার থেকে সরে যান, ক্ষমতা থেকে সরে যান, তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন, একদম অ্যাবসলিউটলি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত পরিচালিত করতে পারেনি। সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল। জনাব মোহাম্মদ মোস্তফা আমাদের একজন দর্শক, তিনি বলছেন যেটাকে হাসনাত আব্দুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন, সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে বলছেন। আমি সাংবাদিককে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে? আমার মতে বলে। এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না, তাহলে আর কি আর করা যাবে? ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে। এটা আজকের ঘটনা। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। আপনি 8 আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ। 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে। সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যেখানে 8 আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি। এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন, যদি একটু বলতেন, বা এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলতেন। কারণ দেখেন, এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল, এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল। এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল, প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা ব্যুরোক্রেটিক ধাঁচের হয়েছে, এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে। এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যেমন কিছুদিন পরে অগাস্ট এসে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি এসছেন প্রপারলি ডিসফাংশনাল, এখনো পর্যন্ত উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে, যেটা ছিল নিষ্প্রয়োজন। এখানে হচ্ছে আমরা ফিল করছি, বা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, আমার দলীয় কোনো বক্তব্য না, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে না, কিছু অ্যাডভাইজারকে সিলেক্ট করা ভুল হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই। কিছু অ্যাডভাইজার রয়েছে যাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে, ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে, কাজের ক্ষেত্রে কতটা উনি ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে, সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথভাবে অ্যাডভাইজারদের প্রসঙ্গে এই কথা বলছেন। জি বলেন। আমি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলা, এগুলোর সংস্কার হওয়া প্রয়োজন ছিল। যে ইনস্টিটিউশন গুলো সংস্কার হইলে আর হাসনাত আব্দুল্লাহকে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিচ উঠাইতে হইতো না। ওই ইনস্টিটিউশন গুলো সংস্কার হওয়া উচিত ছিল, পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল, আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া উচিত ছিল। হ্যাঁ, জুডিশিয়ারির অনেক কাজ আগাইছে, আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে, জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক। কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্রের, কমপ্লিট ফেল করেছে। বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানিজম, আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী, আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছি। আপনি যদি দেখেন যে এই সরকার একটা সবার ঐক্যমত্যের ভিত্তিতে
আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য যে যে শর্তাবলী রয়েছে সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে, আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছি যে নির্বাচন আগানো পিছানো, নির্বাচন এটা সেটা, এটা খুবই নিষ্প্রয়োজন একটা আলাপ। বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেগুলো যদি পসিবল হয়, এগুলো যদি এই বছরের মধ্যে পসিবল হয়, মানে যত দ্রুত পসিবল এগুলো করা উচিত ছিল, কিন্তু সরকার সেইখানে একটা ল্যাথার্জিক একটা ভূমিকা পালন করছে। একটা ঐক্যমত কমিশন করেছে, এই ঐক্যমত কমিশনে সেখানে আলোচনা করা হয় যে পূর্বের ব্যবস্থা রাখবে কি রাখবে না, এটা করবে কি করবে না। মানে আমি যেটা একটা ধাঁধার মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল, অ্যাডভাইজরদের কাছ থেকে যে বিপুল প্রত্যাশা ছিল, এই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে। সেটার কারণে হচ্ছে এটা কি হাসনাত আব্দুল্লাহর মত না এনসিপির মত? মোটামুটি এটা কাছাকাছি, অ্যাডভাইজারদের ফেইলিউরের কথা বললেন। আমি এনসিপির আমার পার্টি সম্মতি উৎপাদনের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাসনাত আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ, এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন 2024 সাল পর্যন্ত? কেন আমি এই কথা বলছি, কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোড় পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। ছাত্রলীগ করা কি খারাপ? জনাব সার্জিস তো করতেন ছাত্রলীগ করা অসুবিধা কি? না, আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে, কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠাই আমাকে ঘাট ধরে হচ্ছে 11 তলা থেকে ফেলে মেরে ফেলতে চাইছে, আমার রুম দখল করছে। আমার এক্সপেরিয়েন্স, আমার পরীক্ষার আগের রাতে আমাকে হল থেকে বের করে দিতে চাইছে। 2020 সালে না, 2017, আমি 2017 সালের কথা বলছি। 2017 সালে, ওকে, 2020 আমার ইউনিভার্সিটি সালে আপনি যখন, এবং বিজয় 71 হলে আমি বিজয় 71 হলে যদি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিলাম হাসনাত আব্দুল্লাহ। আপনি খুঁজ নিয়ে একটা মানে কোনো একটা চাপের মুখে দ্বারাও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন সেইটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন, এই লেখা কি এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থা। আমি তো অনলিমি করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি, যে দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে, আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম। এত গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলিমি করতে পারতাম। অনলিমি করি নাই, আমি কেন করবো অনলিমি? এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলো যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটিকে আমি কখনই আইন নিজের হাতে তুলে নেয় আমি বলবো। আমি এখনো আপনার মতো করে ভাবতে শিখি নাই, নিশ্চয়ই শিখে যাব। যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময় না একটা সময়। অনেকেই বলছেন যে আমাকে আপনার কথা মানা উচিত না, আপনি যেটাকে ঠিক মনে করছেন, মানে আমরা যেভাবে দেশটাকে করতে চাই, আমরা অবশ্যই আপনি যেভাবে আপনার পথই ঠিক, আপনার পথ আমি যাতে ঠিক মনে করতে পারি, আমার পথ ঠিক না, এই পথ মনে করতে পারি। আপনি এখনো লাস্টেও বললেন যে আপনি তো এটাকে এখনো সেরকমই বলতে চান, তা আমিও যেন এরকম মনে করতে পারি, আমার প্রতি আপনি দোয়া ভালোবাসা রাখেন, আমিও যাতে আপনার পথে মতে একমত হতে পারি। এখন পর্যন্ত পারি নাই আর কি।